যে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সমস্ত রাজনৈতিক দলের সম্মতির মাধ্যমে এই অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার মূলত তিনটা ম্যান্ডেট, যেটা তারা নিজেরাই বলেছেন। এক, গণ অভ্যুত্থানের সময় নিরস্ত্র প্রতিবাদী গণতন্ত্রপরায়ণ জনগণের উপর নির্বিচারে গুলি করে যে হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে, এর পেছনে যারা দায়ী তাদের বিচার করা। দুই, বাংলাদেশের রাষ্ট্র নানান কারণে একটা অগণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, নিপীড়নমূলক একটা সংগঠন ছাড়া অন্য কিছু নয়। এই সংগঠনের গণতন্ত্রায়নের জন্য সংস্কার প্রয়োজন, এটা সবাই একমত হয়েছেন। এবং সেটাকে সমন্বিত একটা রূপ দিবার জন্যে ইউনূসের নেতৃত্বাধীন একটা কমিশন তৈরি হয়েছে। সেই কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে, অন্তত এই বিষয়টা অন্যান্য কমিশন সমাজের নানান সিভিল সমাজের লোকদের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু এই বিষয়ে তারা প্রধানত রাজনৈতিক দলগুলো এবং কিছু আইনজ্ঞের সঙ্গে, আইনজীবী বলবো আমি, আইনজ্ঞ কি নন মনে হয় পরবর্তীকালে যা বোঝা যাচ্ছে, আইনজীবীর সঙ্গে কথা বলে একটা চূড়ান্ত রূপ তারা দিয়েছেন। সেই কন্টেন্টের মধ্যে রাজনৈতিক দার্শনিক সমস্যা আছে, সেটা আমরা একটু পরে আলাপ করি। কিন্তু যেগুলো একমত হয়েছিল এদেশের সব রাজনৈতিক দলগুলো মোটা দাগে আর সূক্ষ্মভাবে সবগুলি রাজনৈতিক দল কোনো না কোনো বিষয়ে কিছু তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং তারা একমত হয়েছে যে এইটা গণভোটে যাবে, এমনকি নির্বাচনের দিনেই যাবে, জাতীয় নির্বাচনের দিনে। কিন্তু এই রিপোর্টটা যখন বেরোলো তখন দেখা গেল যে বিশেষত এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন বিএনপির যে নোট অফ ডিসেন্ট, সেইটাকে বাদ দিয়ে গণভোটে যাওয়ার জন্য একটা ফর্মুলা তার এই কমিশন প্রস্তাব করেছে এবং সেখান থেকেই মূলত আপনার বিরোধ এবং বিপত্তির উদ্ভব ঘটেছে। এর মধ্যে আরও দুটো আলোচনা এসছে। একটা হচ্ছে যে আপনার এটা যদি বিএনপি না মানে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট ছাড়া জনগণের সামনে যদি গণভোটের জন্য এই দলিল পাঠানো হয়, তাহলে জামায়াত এবং এনসিপি এই মুহূর্তে দুটো সবচেয়ে সক্রিয় রাজনৈতিক সংগঠন, তাদের আকার কিংবা আয়তন যাই হোক না কেন, তারা বলছেন যে তাহলে নির্বাচন হবে না, ইঙ্গিত দিচ্ছেন কি তারা নির্বাচন বয়কট করতে পারেন। এখান থেকে আসলে সংকট তৈরি হয়েছে। তাদের আসলে মৌলিক তেমন কী কী সংস্কার করতে হবে সেই ব্যাপারে মৌলিক পার্থক্য খুব কম, কিন্তু তারা যেভাবে এটা উপস্থাপন করছেন তাতে পদ্ধতিগত সমস্যাটাকে আসলে একটা মৌলিক সমস্যা হিসাবে উত্থাপন করছেন বলে আমার মনে হয়। দ্বিতীয়ত প্রশ্ন, যে তারা বিএনপি সহ তারা যেই সমস্ত পদ্ধতি গ্রহণ করেছেন সেটা নিতান্তই অগণতান্ত্রিক। এরা সব পার্টি মিলেই তাদের যে চিন্তা এবং চৈতন্যের মধ্যে গণতান্ত্রিক বৈশিষ্ট্যের সমস্যা আছে সেটা বোঝা যায় কীভাবে। যেমন ধরুন, একটা সংবিধানকে, রাষ্ট্রের সংবিধানকে জনগণের অভিপ্রায়ের প্রতিরূপ হিসেবে গড়ে উঠতে হলে অবশ্যই তার চূড়ান্ত পর্যায়ে আপনার জনগণের রেফারেন্ডামটা লাগবে। আমি আন্ডারলাইন করছি চূড়ান্ত পর্যায়ে। কারণ হচ্ছে নিয়ম, যদি আপনি নতুন সংবিধান তৈরি করেন, এমনকি পুরনো রাষ্ট্রীয় সংবিধানের মধ্যেও যদি আপনার গুণগত পার্থক্য সূচক মৌলিক কিছু পরিবর্তন আনেন, তাহলে সেটা কোনো জাতীয় সংসদের কাজ না। জাতীয় সংসদের কাজ হচ্ছে সংবিধানের অধীনে আইন তৈরি করা। তাহলে সেটা কাজ সেটা একটা সংবিধান, এটাকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আপনার একটা সংবিধান প্রণয়ন পরিষদকে নির্বাচিত হয়ে আসতে হয়। এই দীর্ঘ আলোচনার প্রক্রিয়ায় প্রসঙ্গটা আমরা দেখেছি যে শুরুর দিকে এসেছিল, পরে তারা প্রত্যেক পার্টি আপন আপন সুবিধার দিক থেকে এই প্রশ্নটাকে শেষ পর্যন্ত চেপে গেছে। তারা মাঝামাঝি একটা জায়গায় এসছে যে যেই সাধারণ নির্বাচনের মাধ্যমে যে জাতীয় পরিষদ গঠিত হবে সেইটাই একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কিংবা তারা নাম দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে। এটা কেমন কথাটা দাঁড়ালো আপনি আমাদের দর্শকদের মনে করে দিবার জন্য, বিশেষত প্রবীণ দর্শকদের অথবা যারা একটু লেখাপড়া করেন তরুণদের মধ্যে,
তাদেরকে মনে করে দেওয়ার জন্য। এই ঘটনাটা 1970 সালে ইয়াহিয়া খানের প্রস্তাব ছিল। অর্থাৎ যে পাকিস্তানের সংবিধান রচনা করবে যে যে জাতীয় সংসদ, সেই আবার সেই সংবিধানের আলোকে আপনার আইন প্রণয়ন করবে। এই যে গণতান্ত্রিক দর্শনের মূল কথা যে যিনি সংসদের আইন প্রণয়ন করবেন যেই সংবিধানের অধীনে, যে সর্বোচ্চ দলিল, সেইটা তিনিই যদি রচনা কিংবা পরিবর্তন করতে পারেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি সংবিধান রচনা করলাম, আবার সেটার অধীনে আমি আইন প্রণয়ন করলাম, এটা হয় না। এটা দুইটাকে সেপারেট বডি করতে হবে। করবার পরে একটা সংবিধান সভা একটা সংবিধান করে দিলেই শেষ হয়ে যায় না, কারণ ওইটাতে প্রত্যক্ষভাবে জনগণের ম্যান্ডেট থাকে না। জনগণের ম্যান্ডেটের জন্য গণভোটে যেতে হয়। এই গোটাই যে 9 মাস ধরে যারা যে ইন্টালেকচুয়াল এক্সারসাইজ এবং লিগাল এক্সারসাইজ তারা করলেন, তার মধ্যে এই জিনিসগুলো শেষ পর্যন্ত পরাজিত হলো। অর্থাৎ যে সেই থোর বড়ি খাড়া বড়ি থোর বাংলাদেশ সৃষ্টির প্রথম থেকে যেভাবে একটা সংবিধান গণতান্ত্রিক হয়ে উঠতে পারে নাই, সেখানে গিয়ে তারা থামলো। কিন্তু থেমেও তারা কাজটা করতে পারলো না। কেন? গড়বড়টা কোথায়? একই দিনে জাতীয় সংসদের নির্বাচন এবং ওই সংবিধানের গণভোট তারা একমত হয়েছে। এই একমত হওয়ার ক্ষেত্রে বিএনপিও আছে। আমার প্রশ্ন হলো, এটা কেন গণতান্ত্রিক? জনগণ হচ্ছে সভরেইন গণতান্ত্রিক দর্শনের মধ্যে, রাইট? তাহলে রেফারেন্ডামটাই সভরেইনটির সর্বোচ্চ রূপ। তাহলে সেটা এখান থেকে আগের যে প্রোডাক্টগুলি তৈরি হলো সেইটাকে অনুমোদনের জন্য এখানে যাবে। অর্থাৎ হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে যায়। হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট একদিনে একসাথে এক বিচার করতে পারে না। এই সামান্য আইনগত দিকটা তারা অবহেলা করেছে। এটা অজ্ঞতার কারণে করতে পারে, এটা সুবিধাবাদের কারণে করতে পারে, কিন্তু তারা যে কারণেই করুক না কেন, এটার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা মার খাবে। এইরকম একটা অবস্থার মধ্যে অনেকের ধরুন ইফোরিয়া কমেছে, অনেকগুলো মাস তৈরি হয়েছে, চলে গেছে। বিএনপি প্রথম দিকে মনে করেছিল যে তারা বিরাট সংখ্যক সিট পেয়ে যাবে, প্রায় 300 সিটই পেয়ে যাবে। সেখানে তাদের কর্মীদের নানা ধরনের অবিচারের কারণে, এলাকায় এলাকায় তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাধারণ জনগণের মধ্যে তাদের ব্যাপারে কিছু প্রশ্ন উঠেছে। জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছিল তারা 151 সিটই পেয়ে যাচ্ছে, সরকার গঠন করবে। এই দীর্ঘ সময়ের মধ্যে তারা বুঝতে পেরেছে যে তাদের যে কতগুলি অন্তর্গত একেবারে সহজাত কতগুলো আপনার স্ববিরোধ আছে, এগুলো মানুষ ধরতে পারা শুরু করেছে। যেমন ধরুন, প্রথম কথা হচ্ছে জামাতে ইসলামী তার খাতাপত্রের মধ্যে আছে তারা শরিয়া আইন চায়, তারা আইন আল্লাহর আইন চায়, জনগণের সার্বভৌমত্ব তারা মানান, এগুলি তার লিখিত দলিলের মধ্যে আছে। কিন্তু সেই জামাত ভোট পাবার জন্যে এমন জায়গায় গেছে যখন রোজা এবং পূজা এক, এটাও বলা শুরু করেছে। ফলে তার ভিতরকার যে মুনাফিকিগুলো সেগুলো বেরিয়ে আসবার কারণে তাদেরও চিন্তার মধ্যে ভাটা পড়েছে। অর্থাৎ যে পরিমাণ আসন তারা লাভ করবেন বলে আশা করেছিলেন শুরুর দিকে, বুঝতে পারছেন যে সেরকম মর্যাদাপূর্ণ কোনো সংখ্যা তারা লাভ করবেন না। এনসিপির দিক থেকে বলেন, যারা বলেন যে সামনে আমরা 10-12 জন বা 4-5 জন তো বটেই, খুবই সক্রিয় উদ্যোগী সাহসী তরুণকে আমরা দেখতে পাই। কিন্তু এই তরুণদের সামনে যারা গত বছরের জুলাই মাসে প্রাণ দিয়ে এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ছিলেন, কিন্তু সেই স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর তাদের অনেকের আচার আচরণ সাধারণ, এমনকি অনেকের সাধারণ ভদ্রতা বিবর্জিত, অগণতন্ত্রপরায়ণ, তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং নিজেরা বিভক্ত হয়ে 2-3টা দলে তারা সংগঠিত হচ্ছেন। সর্বোপরি তাদের পেছনে যে তারুণ্য একদিন রাস্তায় নেমেছিল, সেই তারুণ্যের পুরোটার উপর যে তাদের নিয়ন্ত্রণে অধিকার নাই, সেটাও ক্রমান্বয়ে প্রমাণিত হয়েছে। ফলে তারাও একটা বিরাট সংখ্যক সম্মানজনক সংখ্যা নিয়ে সংসদে যেতে পারবেন, এটা একদিনে হয়তো তারা বুঝতে পেরেছেন যে এটা সম্ভব নয়। তো এরকম অবস্থায় তারা কী করতে পারেন?
আচ্ছা, দলগুলো কি করতে পারে সেটা নিয়ে আমি শুনবো। আমি just একটা লাইন এখানে শেষ করি, কেন এই আশঙ্কাটা তৈরি হলো। যেহেতু নির্বাচনের মাধ্যমে তারা একটা পর্যাপ্ত সংখ্যক বা সম্মানজনক সংখ্যক বা প্রাধান্য বিস্তারকারী এরকম সংখ্যা অর্জন করতে পারবেন না বলে বুঝতে পারছেন বলে আমার ধারণা। ফলে নির্বাচন পূর্ব সময় এই মুহূর্তের স্ট্রেইট ক্রাফটের মধ্যে আন্দোলনের শক্তি হিসেবে তারা যে প্রভাব বিস্তার করেছিলেন, একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে এই প্রভাবগুলি তাদের খর্ব হতে থাকবে। ফলে নির্বাচন হওয়ার চাইতে না হওয়া তাদের জন্যে বেশি লাভজনক। তার সঙ্গে আছে ইউনূস সরকারের মধ্যে কিছু উচ্চাকাঙ্ক্ষী নির্বাচনের কষ্ট, রাজনীতি করার কষ্ট ব্যতি রেখে মন্ত্রিত্ব করার লোভ এবং লালসা, তারাও আরও কিছুদিন থেকে যেতে পারবেন। এইসব নানান ধরনের ধারণা থেকে আমি অনুমান করি যে তারা এইগুলি ছড়াচ্ছেন নির্বাচন হবে না বা হতে পারবে না। লাস্ট কথা হচ্ছে ব্যাপারে তাদের মনে রাখা দরকার যে আকাঙ্ক্ষা নিয়ে তারাই একসময় এই সংগ্রাম করেছিলেন, এখন যদি তাদের এই পরিস্থিতির মধ্যে তারা নানান ধরনের সুবিধাবাদী বক্তব্য এবং অবস্থান সামনে এনে নির্বাচনটাকে ক্ষতিগ্রস্ত করেন, তার জন্য যে ক্ষতি হবে, দেশ রাজনীতি অর্থনীতি সংকটের মধ্যে পড়বে, তার প্রধান দায়ভার ইতিহাসে তাদেরকেই বহন করতে হবে।